আপনি দেখেছেন আজকে ঢাকায় এবং বাংলাদেশের অনেক জায়গায় ঝটিকা মিছিল বের হয়েছে এত হুমকি-ধামকির পরও। যদিও আমি আমাদের কর্মীদের এই সাহসিকতার জন্য আমি উনাদেরকে সেলুট দেই। তবুও আমি বলছিলাম আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছিল আজকে। আমি বলেছিলাম, "আমরা যদি এইভাবে শক্তি ক্ষয় না করে আমরা ১৩ তারিখে যদি পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামি তাহলে বলে ভালো হবে।" তবুও আমি জানি আওয়ামী লীগের নিবেদিত প্রাণ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নিবেদিত প্রাণ কর্মীরা আ আমাদের কিংবা এই সমস্ত আদেশ উপদেশ না মেনে ওনারা মাঠে নেমে পড়েছেন, মাঠে নেমে পড়বেন। এইটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা জনগণের নেতা, জনভিত্তিক দল। তাই এই সমস্ত হুমকি-ধামকি দিয়ে কিছুটা অবশ্যই আপনি দেখেছেন ইতিমধ্যে অনেককে ৬-৭ জনকে ধরপাকড় করেছে, আরো অনেকে ধরবে। কিন্তু এভাবে উনারা উনাদের পতন ঠেকিয়ে রাখতে পারবেন না। আসল কথা হচ্ছে এটা। এবং মানুষ বুঝতে পারছে এখন কারা ফ্যাসিস্ট, কারা স্বৈরাচার। আওয়ামী লীগের সময় তো জামাত ব্যান্ড ছিল। কিন্তু জামাতের কখনো মিটিং মিছিলে হইলে আমরা কি এভাবে বাধা দিয়েছে সরকার? না। আর আওয়ামী লীগ যদি খারাপ দলই হয় তাহলে তাকে ব্যান করার প্রয়োজনীয়তাটা কি? এই সমস্ত সব কার্যক্রম, কথাবার্তা প্রমাণ করে যে বর্তমানের ইউনূস সরকার একটি জনবিচ্ছিন্ন শক্তি হিসাবে প্রমাণিত হয়ে গেছে। তাই তাদের পতন ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে। কারণ তারা আছে অসত্যে এবং মিথ্যার উপর ভর করে। পক্ষান্তরে আমরা যারা বঙ্গবন্ধু সমর্থক, শেখ হাসিনার সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, আমরা আছি তুলনামূলকভাবে, আমি বলছি শব্দটা তুলনামূলকভাবে অন্যান্য শাসক দলের থেকে অনেক ন্যায় এবং সত্যের পথে আছি। তাই জয় আমাদের হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে সেটা আল্লাহ ঠিক ওই যে কোরআন শরীফের সূরা ফিলের মতো আবাবিল পাখির মাধ্যমে হতে পারে। যেকোনো উপায়ে হতে পারে। তবে এইটা হবে জনগণের মাধ্যমে। কোনো সামরিক কুর মধ্যে হবে না, কোনো সামরিক ফরমানে হবে না, কোনো বৈদেশিক শক্তির সমর্থনে হবে না। এই কথাটা আমি আজকের এই আপনি কি লকডাউন মনে করছেন ১৩ তারিখে তারা কি সরকার সরকার কি এই নভেম্বর মধ্যেই রায়টা দিতে পারে? আপনার কি ধারণা সেটা? আ ওরা রায় দিবেই। সময়টা আমার কাছে মুখ্য না। ওরা রায় দিবেই। আপনি তো একটা ওদের একটা অডিও ক্যাসেট, ভিডিও ক্যাসেট তো শুনেছেন। মানে ধর্মের কল যে বাতাসে নড়ে এর প্রমাণ দেখেন। এই তাদের মধ্য থেকে তাদের ভুলের মাধ্যমে কিন্তু ওদের মনের ইচ্ছাগুলি, ওদের সরকার নিয়োজিত শেখ হাসিনা আ উকিলের কথার মধ্যে বের হয়ে এসেছে ওদের কি প্ল্যান প্রোগ্রাম। সময় ব্যাপার-স্যাপার না। ১ মাস, ২ মাস, ১৫ দিন, ২০ দিন সময় ব্যাপার না। ওদের আসল উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দকে ফাঁসির আসামি হিসাবে রায় ঘোষণা করা এবং যারা ওদের অ্যা বা হেফাজতে আছে তাদের অনেককে মৃত্যুদণ্ড কার্যকর করা। এটা হচ্ছে ২ টা জিনিস। একটা হচ্ছে তারা বিশেষ করে বর্তমান সরকারের যারা জামাতের সমর্থন যুক্ত যারা আছে, তারা চাচ্ছে তাদের যুদ্ধবন্দীদের যে বিচার হয়েছিল এবং সেই বিচারের একটা বদলা নিতে। আর বিএনপি জামাত চাচ্ছে আওয়ামী লীগের একটা শক্তি ক্ষয় হয়ে যাক। আওয়ামী লীগ একটু ভীত হয়ে যাক। তাই ২ পক্ষের ইন্টারেস্ট কিন্তু এই ব্যাপারে এক। জামাতেরও এবং বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু এই ব্যাপারে। তাই এই ব্যাপারটা নিয়ে অ্যা অবশ্যই যারা জেলে আছেন তাদের প্রতি আমার এবং যাদের অন্যায়ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তাদের প্রতি আমি আগাম শুভেচ্ছা, সহানুভূতি জানাচ্ছি। তবে অ্যা আমাদের তো কিছু প্রাণ বিসর্জন দিতেই হবে। স্বাধীনতা যুদ্ধ যেমন পেয়েছি ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে, এই নব্য পাকিস্তানিদের বিপক্ষেও আমাদের স্বাধীনতা পেতে হলেও আমাদের কিছু মূল্যবান প্রাণ বিসর্জন দিতে হবে। তাই আপনি যেটা বলেছেন আ ওরা যেন-তেন প্রকারেই একটা রায় দিবে এবং রায়টা কত হাস্যকর। আমি আইনের ছাত্র না, আইন সম্বন্ধে জানিও না। তবে এতটা বুঝি যে কোথাও একটা আ কোন রাষ্ট্রীয় আ মানে বাহিনীর হাতে কেউ যদি গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিংবা কোনভাবে মারা যায়,
তার দায়িত্ব কি সেই সরকার প্রধানের উপরে পড়ে? কখনো না। এটা একটা আ মানে সুপিরিয়রিটি কি একটা নাম বলে ওরা শেখ হাসিনাকে দোষী করে, সামনে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষী করে। এই যে আমরা বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, এরশাদের সময় আন্দোলন হয়েছে, জিয়া রহমানের সময় আন্দোলন হয়েছে এবং খালেদা সময় আন্দোলন অনেক লোক মারা গেছে। তাই বলে কি আমরা কোনো আদালতে আমরা এইভাবে কেউ কি দাবি উত্থাপন করেছে তার জন্য জিয়া রহমান দায়ী কিংবা এরশাদ দায়ী কিংবা খালেদা জিয়া দায়ী? না। যে তাই ওদের উদ্দেশ্য হচ্ছে যেন-তেন প্রকারে একটা রায় দেওয়া। এই রায়টা এবং আমি বিশ্বাস আমরা বেঁচে থাকবো কিনা জানি না। বাংলাদেশ যদি কোনদিন এই রাজাকার নব্য রাজাকার মুক্ত হয়, এই সমস্ত প্রত্যেকটা বিচার রিভিউ করা হবে এবং দেখবেন এবং দেশীয় বা আন্তর্জাতিকভাবে শুধু দেশীয় আদালতে না, আমি বিশ্বাস করি দুনিয়া অনেক এগিয়ে যাবে। বৈদেশিক বিদেশী আদালতেও এই সমস্ত মামলাগুলি রিভিউ করা যাবে এবং প্রমাণিত হবে যে মামলাগুলি ছিল ক্যাঙ্গারু আদালতের সাজানো এবং একটা বেআইনি মামলা আছে এবং রায়গুলি অবশ্যই বেআইনি মামলা। প্রথমত কর্মসূচির নাম লকডাউন, কর্মসূচির নাম লকডাউন, এটা আপনি কিভাবে দেখেন? আমি এ আমি সমর্থন করি। প্রথমত আমি কিছু নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। লকডাউন হচ্ছে একটা শান্তিপূর্ণ কর্মসূচি। মানে আ আমি ১ম থেকেই এই রাস্তায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নিরীহ এবং গরিব কর্মীদেরকে জেলে কিংবা পুলিশের নির্যাতনের শিকার হওয়াতে আমি খুব খুশি ছিলাম না এবং সমর্থনও করিনি। যে একটা আমি ব্যাপার এই কিন্তু ব্যাপারে না, দুলু ভাই, আমি ছেলেদেরকে অনলাইনে নিয়ে আসছি, অনেকের সাথে কথা বলি সবসময়। ওরা কিন্তু এই কর্মসূচি হরতালের যে হরতাল না, মিছিলগুলা কিন্তু একেবারে অমুক বলে দিয়েছে যে মিছিল করে এমন না। সে মিছিল এই কর্মসূচিগুলো চায়, তার বয়স, তার প্রতিবাদটা তার বয়স এই কর্মসূচিগুলো চায়। এবং আজকে আমাকে কয়েকটা ছেলে আমাকে বলেছে তাদেরকে লিঙ্ক দিতে ওই দিন ওই স্পোর্ট থেকে তারা এখানে যাতে আমরা টেলিকাস্টটা করতে পারি, এত আগ্রহ তাদের আর কি। আরেকটা ব্যাপার কি জানেন, এই এটা ওয়ার্ম আপ মিছিলগুলা আওয়ামী লীগের জন্য একটা ওয়ার্ম আপ হিসেবে কাজ করেছে। কারণ হচ্ছে যেখানে বলা হচ্ছে, ব্যঙ্গ করা হয়েছে যে মিছিলের নাকি 2টা ব্যানার ধরার 2জন লোক পাওয়া যাবে না। জয় বাংলা নাকি এই জয় এখান থেকে বলে 1 কিলোমিটার দূরে গিয়ে বাংলা বলবে। আচ্ছা। এবং মিছিল থেকে এত অ্যারেস্ট হয়েছে, মিছিলগুলা আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। আমিও অ তৃণমূল পর্যায়ে যা বলে বাংলাদেশে অনেকের সাথে আমার সঙ্গে বিশেষ করে ৫ই আগস্ট পরে অনেক সাধারণ কর্মী, বঙ্গবন্ধুর সাধারণ কর্মী, কম বয়স্ক কর্মীদের সাথে আমি কথা বলি। উনারা কথা বলেন। আমি সামান্য তাদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করেছি। খুবই সামান্য পরিমাণ। যেমন যাদের চিনি না, জানি না। তারাও পর্যন্ত বিভিন্ন সময় বলেছে এবং গতকালকে বলছে, "স্যার অ্যারেস্ট যদি হয়ে যাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ফ্যামিলিকে যদি পারেন, যদি কিছু সাহায্য করতে পারেন খোঁজখবর রাখবেন। আমাদের জন্য চিন্তা ভাবনা করবেন না।" এই যে স্বতঃস্ফূর্ততা ঠিক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষায় বলতে চাই, যে জাতি মরতে শিখেছে সেই জাতিকে দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের শেয়ার করি আপনার সাথে যে সাব্বির বলে একটা ছেলে, আপনার সাব্বির, ওকে অ্যারেস্ট করা হয়েছিল। সে ইউটিউবে কন্টেন্ট বানায়। সাব্বিরকে অ্যারেস্ট করা হয়েছে। সাব্বিরকে নানাভাবে রিমান্ডে মানসিকভাবে টর্চার করা হয়েছে। সাব্বির জেলখানায় থেকে তার বাবা জমি বিক্রি করেছে। জমি বিক্রি করে নানা জায়গায় টাকা ফেলে সাব্বির মুক্ত হয়ে এসছে। মুক্ত হয়ে আসার পরে সাব্বির যখন বাড়িতে গেল, সাব্বিরের বাবা তাকে বুঝানোর চেষ্টা করেন যে এগুলিকে ছাড়বা, আর মনে করা ঠিক না। সাব্বির খুব কষ্ট নিয়ে বলতেছে, আমি আমার সংগ্রামটা বাবা বুঝতে চাইলো না। আমি যে দেশটা যে কোন সংকটে আছে, আমি যে কি করতে চাই। সাব্বির পরিবার থেকে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আবার কন্টেন্ট বানানো শুরু করেছে। মিছিলের এই ছেলে মেয়েগুলা আমাদের আলাপ করি তো, কারো পরিবারের সাপোর্ট আছে, কারো পরিবারের সাপোর্ট নাই। তারা কিন্তু কেউ
ওই একটা মেন্টাল যে জায়গাটা, দেশটা বিপদগ্রস্ত, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপদগ্রস্ত, তারা এত চমৎকার ভাবে ওন করে অনু ভাই, ধরেন আপনি ছাত্র জীবনে, আমি ছাত্র জীবনে, আমরা এসব দুটি আন্দোলনটা পেয়েছি। এই জেনারেশন আওয়ামী লীগের এই ছেলে পেলে কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় দেখে দেখে বড় হয়েছে। সে এত দ্রুত যে রিয়েক্ট করবে এটা তো অনেকেই ভাবতে পারে না। খুবই খুবই বাস্তব এবং খুবই যৌক্তিক কথা বলেছেন। আমি তাদেরকে সাব্বিরের একটা লেটেস্ট ইন্টারভিউটা আমি শেয়ার করেছি, পোস্টও করেছি। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সত্যি আমি আমি ওদেরকে সত্যি অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই, দোয়া করি। এবং আপনারা এরশাদ বিরোধী আন্দোলনের সময় করেছেন, আমি তো এরশাদ বিরোধী আন্দোলনের সময় জড়িত ছিলাম না, ছাত্র তো শেষ। আমরা 15 আগস্টের পরে আন্দোলন করেছি ঢাকায়। আমরাও মানে এত রিস্ক নিয়ে কাজ করতে হয় নাই এখন যতটা করতে হয়েছে। তাই বলছিলাম যে মানে এই যে জিনিসটা, যে বঙ্গবন্ধু যে জাতি মরতে ভয় পায় না, সেই জাতিকে দাবায় রাখতে পারবে না। তাই আওয়ামী লীগের এই যে যারা কর্মী, তারা কিন্তু বিগত 15 বছরে একটা সুবিধা পায় না আপনার মতো আমাদের মতো। শুধু ওদের কথা বলি কেন বলেন? আপনি তো নিজের কথা বলতে পারেন না, কিংবা অন্যরা যারা আছেন নিজের কথা বলতে পারেন। আপনারা যারা জীবনের রিস্ক নিয়ে এই যে গত 5ই আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, আপনাদের দেশে আত্মীয়স্বজন আছে না, আপনাদের ভাই বোন আছে না, তবুও আপনারা করে যাচ্ছেন। এবং আমি জানি আপনাদের উপর অনেক হুমকি ধামকি, অনেক অ্যাকশন হচ্ছে, কিন্তু আপনারা এগুলি আপনাদের মহানুভবতার কারণে এগুলি বলেন না। তেমনি ভাবে যারা সবাই আছেন, মাসুদা ভাট্টি বলেন, নবনীতা চৌধুরী বলেন, কিংবা আরাফাত বলেন, কিংবা যারা দেশে বাইরে থেকে এখনো কথা বলছেন, তাদের সবাইকে কিন্তু ওরা নিগৃহীত করছে। তবুও তারপরও আপনারা যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, জাতি আপনাদেরকে কি পেলেন না পেলেন বড় কথা না, কিন্তু আপনাদেরকে সম্মানের সাথে আজীবন মূল্যায়ন করবে। যে 2024 5ই আগস্টের পর বাংলাদেশ যখন পাকিস্তানিদের হাতে আবার পুনরায় দখল হয়ে গেছিল, এই সমস্ত সেই 2024 মুক্তিযোদ্ধারা যেভাবে নিজেদের পরিবারকে, নিজেদের ফ্যামিলিকে, নিজেদেরকে হুমকির মধ্যে রেখে নির্যাতনের সম্মুখীন করে সংগ্রাম করে গেছেন দেশে বিদেশে থাকে, তাদেরকে অবশ্যই আপনারা দেখবেন, তাদের দোয়া আপনারা পাবেন। এবং তাদের উদ্দেশ্যে আমি বলি, উদয় পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমরা জন্ম যখন নিয়েছি মরতে তো হবেই, কিন্তু যে মৃত্যুগুলি, যে ত্যাগগুলি হবে মানে বা সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, সেই ত্যাগগুলি, সেই মৃত্যুগুলি অনেক অনেক বড়, অনেক অনেক মহিমান্বিত। কুকুর বিড়ালের মতো সাধারণ মানুষের মতো মৃত্যু হয়ে লাভ নাই। আপনারা বাড়ি ভাই, আমি বিশ্বাস করি যারা এই 5ই আগস্টের পর থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অনেকে মারা গেছেন। এই যে মিজান বলেন, আর কত প্রায় কয়েক হাজার বঙ্গবন্ধু সমর্থক, শেখ হাসিনার সমর্থক মারা গেছেন। তাদের সবার জন্য আমরা সবাই সবসময় দোয়া করি। এবং ইনশাআল্লাহ এই প্রতিকূল পরিবেশে ইনশাআল্লাহ যেদিন সুদিন আসবে, ইনশাআল্লাহ আমরা তাদের জন্য তাদের ঋণ শোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই জি বলেন। আপনি কি মনে করছেন এই সময় কি, যেহেতু গভর্নমেন্ট ইলেকশনের কথা বলতেছে, এই সময় কি শক্তি প্রয়োগের পথে গিয়ে দেশটাকে সে উত্তপ্ত করার চেষ্টা করবে? ওরা অনেক ধরনের রাজনৈতিক খেলা চলছে। মানে আমার মানে এই সরকার বুঝতে পারছে যে এই সরকারের পায়ের নিচে মাটি নেই। এখন এই সরকার কিভাবে পার পাবে? এটা কি বিএনপি কাঁধে চড়ে পার পাবে, না জামাত এনসিপির কাঁধে চড়ে পার পাবে? তাই এবং ইদানিং কালে জামাত, ডাকসু এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কারচুপি করে, চক্রান্ত করে বিজয়ী হয়ে ওরা একটু বেশি অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে গেছে। তা না হলে কিন্তু ওরা করতো না। তাই আমার মনে হচ্ছে না। এবং এই যে জামাতের দাবিগুলি যদি শুনেন, ওরা চাচ্ছে এই ইউনূস সরকার আরো প্রলং করুক, এবং ওরা আরো প্রশাসনিকভাবে আরো বিভিন্নভাবে ওরা করছে। সে এখন ইলেকশন যদি হয়, আসলে জামাত তো আর ক্ষমতায় যাবে না ইলেকশনে, এর জন্য সে
এইভাবেই কন্টিনিউ করতে যাচ্ছে। ইয়েস, এটা একদম। কিন্তু বিএনপি তো ছাড় দিবে না। বিএনপিরও ধৈর্যের সীমা চলে গেছে। ২০০৬ থেকে ২০২৫-২৬ যদি হয়, ২০ বছর ক্ষমতার বাইরে থেকে এই দলের নেতা কর্মীরা আ মানে ও পাগলা কুকুরের মতো হয়ে গেছে। তা আমি আমি এরপরেও আপনি আমি দেখেন বিএনপির একটা আত্মবিশ্বাসের ঘাটতি আছে না, নতুবা যেখানে ইলেকশন তফসিলই ঘোষণা করা হয় নাই, সেখানে সে মনোনয়ন ঘোষণা করেছে। মনোনয়ন এটার ঘোষণার মাধ্যমে এটা আবার নানা ফাঁকিবাজি স্পষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন সেটা। এটা হচ্ছে আ আ তারেক জিয়ার ইনকাম এবং এটা সবাই আমরা জানি, বুঝি। আর আমার কাছে আশ্চর্য লাগে, বাংলাদেশের মানুষের নীতি নৈতিকতা কি এতই নিচে নেমে গেছে যে তারেক জিয়ার মতো, খালেদা জিয়ার মতো একটা প্রমাণিত দুর্নীতিবাজ, খুনি, দেশবিরোধী লোককে ওরা আ দেশে কর্তৃত্ব দিতে চাবে? আমার তো মনে হয় না। তাই হবে নির্বাচন, আমি বলছি নির্বাচন ঠেকানো যাবে না। আমরা যেমন আ অনেকগুলি নির্বাচন ঠেকাতে পারিনি, এই নির্বাচনও ঠেকানো যাবে না। নির্বাচন হবে। তবে এই নির্বাচন দিয়ে এইভাবে নির্বাচন দিয়ে ওদের পতন আরো ত্বরান্বিত করবে। এবং আ আমার এবং ৫০ থেকে ৬০ ভাগ মানুষকে নির্বাচনের বাইরে রেখে তারপর তো নির্বাচন হবে সেটা। স্টেবল একটা আমি তো গভর্নমেন্ট হবে না। আমি তো বারী ভাই, বা আমাদের প্রতিপক্ষরা তো মানে আওয়ামী লীগ বিরুদ্ধে অসত্য এবং অযৌক্তিক কথা বলা ছাড়া তো ওরা কথা বলতে পারেন না। ২০১৪ তে আপনি জানেন, আপনার অনেকগুলি অনুষ্ঠান আছে, আমরাও জানি। শেখ হাসিনা তদানীন্তন প্রধানমন্ত্রী, তদানীন্তন বিরোধী দল নেত্রী খালেদা জিয়ার সঙ্গে নিজের থেকে টেলিফোন করে অনেক অনুনয় বিনিময় করে এবং উনি খুব বিনয়ের সাথে কথা বলে অনেকগুলি প্রস্তাব, আমার মনে আছে ৪ টা মন্ত্রিত্ব প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পর্যন্ত দিয়েছিলেন, তবু আপনারা নির্বাচনে আসুন। না, উনারা আসেন নাই। তাই সেই ২০১৪ এর অবস্থা কি এই ২০২৬ অবস্থা? নো। ২০২৬ এ তো আওয়ামী লীগ এ নির্বাচনে আসার থেকে আইন এভাবে বাধা দিচ্ছে। শুধু নির্বাচনে আসা না, কোন কার্যক্রম চালাতে বাধা দিচ্ছে। তাই এবং আওয়ামী লীগ কি বাংলাদেশের যতগুলি নির্বাচন ইতিহাস থেকে হয় ১ নাম্বার কিংবা ২ নাম্বার দল। কখনোই আওয়ামী লীগ এ অ্যা ৩ নাম্বার হয় নাই। যতবার নির্বাচন করেছে। হয় ১ নাম্বার কিংবা ২ নাম্বার করেছে এবং যতবার ১৯৫৪ সাল থেকে আওয়ামী লীগের যত নির্বাচনী ইতিহাসগুলি দেখেন, পরিসংখ্যান দেখেন, আওয়ামী লীগ একটি জনগণের দল। সেই জনগণের দলকে মানে বেআইনিভাবে বের করে তখন আমাদের দেশের মানুষ যদি বলে, "না, গণতন্ত্র আছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে ইউনূসের আমলে।" তখন সত্যি এই সমস্ত লোকদের প্রতি যারা এখনো সুশীলরা, এখন কোথায় আমাদের এই যে আমাদের তথাকথিত সুশীলরা, কোথায় আমাদের বুদ্ধিজীবীরা? তারা এখন চুপচাপ বসে আছেন। ঠিক তেমনিভাবে ২০১৮ ইলেকশনে নির্বাচনে আওয়ামী লীগের ৩ টা নির্বাচনের ব্যাপারে মিথ্যা অভিযোগ দেওয়া হয়। আমি বলছি না যে ৩ টার নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে। বাংলাদেশের মতো দেশে, যে দেশে শতকরা ৯০ ভাগ লোক লোভী, চরিত্রহীন, মিথ্যুক, দুর্নীতি সমর্থক, সেই দেশে আপনি শতভাগ না ৮০% নিরপেক্ষ নির্বাচন করা খুবই কঠিন। তবুও মোটামুটি অ্যা কিছুটা বাংলাদেশে আপনি জানেন প্রায় ২৫ থেকে ৩০ হাজার ভোট কেন্দ্র থাকে। এর 1% ও যদি হয়, তবু তো হয় ২৫০। ২৫০ ভোট কেন্দ্রে তো কারচুপি হতে পারে এবং এই সমস্ত নির্বাচনে যারা দাঁড়ায়, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন কিংবা জামাতও বলেন, প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু মোটামুটি এলাকার বিশেষ করে বড় ২ টি দলের তো প্রার্থীরা বেশ শক্তিশালী থাকেন। তাদের একটা বিভিন্ন এলাকায় তাদের প্রভাব প্রতিপত্তি থাকে। সেইখানে অ্যা অ্যা সুষ্ঠু নির্বাচন আশা করা যেমন দুরূহ। তো আমরা চাই যদি মোটামুটি ৭০-৮০% নির্বাচন সুষ্ঠু হয় তা আমরা এটাকে ধরে নিই। সেইভাবে বলতে পারি ২০১৮ নির্বাচনে কিন্তু আমাদের কাছে ভিডিও আছে। এম আ ও আ ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির সাধারণ মহাসচিব মির্জা ফখরুল ১০টা, ১১টা, ১২টার সময় বলছেন, "আমার নির্বাচন সঠিক হচ্ছে। নির্বাচনে এভাবে আমরা জিতে যাবো।" ডক্টর কামাল হোসেন বলছেন, ইভেন মির্জা ফখরুল আমার কাছে লাইভ, তার Facebook লাইভ শট আছে ২টার সময়, ২টা কত মিনিটে, যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, আমরা জিতে যাবো। কিন্তু পরবর্তী সন্ধ্যার সময় যখন দেখা গেল যে তাদের অবস্থা ভালো না, তখন তারা বলল রাতে ভোট। এবং আপনি যদি রেকর্ড দেখেন
ওই 2018 নির্বাচনে 2-3 দিন আগে থেকে কিন্তু বিভিন্ন জায়গায় নৌকা সমর্থক সাথে বিরোধী দলের মারামারি হতে বিভিন্ন জায়গায় প্রায় 40 জনের মতো মারা গেছেন। তার বেশিরভাগ ছিলেন নৌকা সমর্থক। কিন্তু একটি খবর আসলো না যে অমুক জায়গায় ভোট কারচুপি হচ্ছে, সিলমার হচ্ছে। বিবিসি একটা ভুল খবর দিয়েছিল। তারপর সেটা বিবিসিটা বলেছে এটা দুঃখিত, এটা অন্য। ঠিক তেমনিভাবে ২০২৪ এর নির্বাচনেও শেখ হাসিনা যখন বুঝতে পারল যে বিএনপি জামাত ক্ষমতা আসতে পারবেন না এবং ২০১৪ অভিজ্ঞতা থেকে ১৬০ জন ১৫৯ জন কিংবা যেন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত না হতে পারেন, উনি ওনার দলকে একটা খুব জটিল সিদ্ধান্ত দিয়েছেন যে তোমরাও নির্বাচনের প্রার্থীতা হও। যদি জামাত বিএনপি নির্বাচন না হয় তোমাদের মধ্যে কম্পিটিশন হবে। বাকশাল যেমন সিস্টেম ছিল। আর যদি এটাও জামাত এখনো মনে করেন যেটাকে আমির নির্বাচন বলা হয়েছে, এখনো মনে করেন এখনো এটা একটা আমির নির্বাচন হচ্ছে। এনটি আওয়ামী এটা লীগ তো দলগুলা সবগুলো এনটি আওয়ামী লীগ দল, এনটি আওয়ামী ওরা তো লীগ নিজেদের মধ্যে ভোটাভুটি করছে সেটা। কেউ নির্বাচনে হারতে চায় না বাড়ি ভাই। আপনাদের এলাকায় মাহবুব ভাই বিমান প্রতিনিধি, উনি কি ভালো মানুষ, সজ্জন মানুষ। এবং আপনি জানেন উনি 2024 6 আগস্টে উনি হাইকোর্টে গেছেন। উনিও কিন্তু সুমনের কাছে হেরেছেন। আওয়ামী লীগের আমাদের ঢাকায় মন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার আমাদের সাভারের ডাক্তার এনাম হেরেছে। কেউ কি হারতে চায়? নির্বাচন কেউ হারতে চায় না। তো এবং বাকশালের এইবারও যদি নির্বাচন হয়, আওয়ামী লীগের একটা ঘোষণা আছে, বয়কটের ঘোষণা আছে, বর্জনের ঘোষণা আছে। এরপরে আওয়ামী লীগের যে কর্মীরা সারা দেশে, এরা তো বসে তো বাদাম খাবে না। আমি চাই না বানি ভাই, আমি জানি আমার তো 1996 ফেব্রুয়ারির নির্বাচন দেখার অভিজ্ঞতা আছে। বা আমাদের যাতে শক্তি এবং প্রাণ ক্ষয় না করে, দেখবেন ওদের ভোট তো ওদের স্ট্রেংথই তো 30%, তারপর তো অনেকে ভোট দিতে যাবে না। যখন দেখবে যে না কম্পিটিশন নাই, আওয়ামী লীগ নাই, ভোট দিতে যাবেও না। আর নির্বাচনে যদি আরো মেরুকরণ হয়, ওদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, এনসিপি জামাত বিএনপি, তাহলে তো দেখবেন অনেকে নির্বাচন কেন্দ্রে যাবে না, নির্বাচন কেন্দ্রে যাবে না। তাই ওই নির্বাচনে ভোট কম হবে, কিন্তু ওই ভোট 10% কে ওরা 40% দেখানোর জন্য অনেক কিছু করবে। কিন্তু সেই ভোট আপনি জানেন যে খালেদা যেমন 1996 এর ফেব্রুয়ারি নির্বাচন যেমন 1 মাস 1.5 মাস পরে সেই নির্বাচন বাতিল করতে বাধ্য হয়েছিল। এইবারও এই সরকার যদি করে, আপনি দেখবেন এই সরকারের পতন। অন্য একটা বিষয় আসি অনু ভাই, অন্য একটা বিষয় আসি। আপনি 30 আমার দেখা, আপনি 30 বছর বা আরো বেশি সময় ধরে অনলাইনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের জন্য, এবং আপনি শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন, শেখ হাসিনাকে ওন করেন, এবং শেখ হাসিনা আপনাকে সর্বশেষ একটা সম্মান দিয়েছিলেন, নিউজিল্যান্ডে আপনাকে অনারারি কনসাল জানান করা হয়েছিল। সেই মানুষটা 24/7 প্রাইম মিনিস্টার বাংলাদেশে, এখন 24/7 আওয়ামী লীগের নেত্রী। সেই মানুষটাকে ঘোষণা দেওয়া হবে, মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হবে। আপনি কিভাবে সহ্য করবেন বিষয়টা? সহ্য তো মানে এখনই আমি আবেগ সংবরণ করতে পারছি না, দুঃখিত আপনার দর্শকদের জন্য। আমি জানি কিছু মানে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমি বিশ্বাস করি মুসলমান হিসাবে যে ওরা ঘোষণা করবে কিছু হবে, কিন্তু আল্লাহ কোরআন শরীফে সূরা আল ইমরানে আয়াত আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর মোটামুটি অর্থ হচ্ছে আল্লাহ যাকে খুশি সম্মান দেন, যাকে খুশি বেইজ্জতি করেন। আল্লাহ যাকে খুশি ইচ্ছা ধনী করেন, যাকে খুশি ইচ্ছা গরিব বানান। তাই ইনশাআল্লাহ শেখ হাসিনাকে আল্লাহ সম্মানিত করবেনই, এবং সেটা কিভাবে হবে ইনশাআল্লাহ আমরা আশা করি শেখ হাসিনা জীবিত অবস্থায় সম্মানিত হবেন। তাই তবে তাদের হাতে যে সমস্ত আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যেমন আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে ওরা, আমার বিশ্বাস মানে আমার ধারণা ওরা ফাঁসিতে ঝুলাবে, এবং খুব ওই বাকি পর্যায়গুলি খুব তাড়াতাড়ি। আমরাও তো রাজাকারদের বিচার করেছি, এত সংক্ষিপ্ত আকারে বিচার করেছি কখনো করিনি। এবং আপনি দেখবেন রাজাকাররা কিন্তু এই পর্যন্ত ওই বিচারগুলোকে রিভিউ করার পর্যন্ত স্কোপ
ওরা আবেদন করে না। কেন শেখ হাসিনা প্রত্যেকটা বিচার যতদূর সম্ভব রাজার থেকে উনি উনার পিতার হত্যার বিচার, উনার ভাই বোনদের, উনার আম্মার বিচারও কিন্তু বেআইনিভাবে কিংবা সংক্ষিপ্ত আকারে কিংবা অন্যায়ভাবে করেন নাই। এবং যার জন্য ওই বিচারগুলি কিন্তু আপনি দেখবেন ২০০১ পর্যন্ত চলার পরও যখন জামাত বিএনপি ক্ষমতায় আসলো, তারাও কিন্তু এই বিচারগুলি প্রক্রিয়া স্থগিত রাখতে পেরেছে। কিন্তু বিচারগুলিকে রিভিউ করে ইয়ে করে বাতিল করতে পারে নাই। যেটা এক্সাম্পল আছে অন্যভাবে কর্নেল তাহেরকে বেআইনিভাবে ফাঁসি দেওয়া হয়েছিল আজকের দিনে ৭ই নভেম্বরের যে নায়ক। কিন্তু সেই বিচারের বিরুদ্ধে জাসদ কিন্তু রিভিউ করে এবং তারপর কিন্তু আদালত রায় দিয়েছিল যে জিয়াউর রহমান একজন ঠান্ডা মাথার খুনি এই কারণে যে কর্নেল তাহেরকে যে আইনের আইনের দ্বারা ফাঁসি দেওয়া হচ্ছে সেই আইনটা কার্যকরী করা হয়েছে তার ফাঁসি কার্যকর করার পর। ঠিক তেমনি ভাবে এটা ছিল একটা গ্রস মিস্টেক। এই ধরনের ভুল ওরা রেখে গেছে বলেই এই রিভিউতে এইগুলি প্রমাণিত হচ্ছে। তাই আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমাদের এই বিশ্বাস আদালতটাও দেখেন, এই আদালতটাও যেসব তারা নতুন নতুন আইন সংযোজন করেছে এগুলো পার্লামেন্টে পাশ করা হয় না। সেটাই, এটা ক্যাঙ্গারু আদালত না। এটা হচ্ছে আমি যা বললাম সেটাই করে দিলাম। এবং এই সমস্ত আমার আশ্চর্য লাগে। মানুষের একটা মিথ্যাচার করতে তো আমিও মানে এ অস কিছু সত্য কিছু যে আমার নিজেকে ডিফেন্ড করার জন্য কিছুটা সত্যটাকে ঘুরিয়ে বলতে গেলে কিন্তু আমাদের মধ্যে কথার মধ্যে জড়তা এসে যায়। কিন্তু ওদের মধ্যে এই ন্যূনতম জড়তা মতো আসে না। তবে কি বাদী ভাই যেটা আগেও বলছি যে ধর্মের কল বাতাসে নড়ে। এই যে পাতানো আদালত, এই আদালতে একটা প্রমাণ কিন্তু অলরেডি ওদের এই ভিডিও রেকর্ড থেকে আমরা সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ জানতে পেরেছে যে শেখ হাসিনার উকিল কিভাবে শেখ হাসিনা ফাঁসি চাচ্ছে এর প্রমাণ। তাই এগুলি করে ইনশাআল্লাহ আমি আবার বলছি আমার বিশ্বাস সেই সময় যখন তারা এই নানা প্রোগ্রাম করছে কিভাবে ঘোষণা করবে ফাঁসির বিষয়টা, সেই সময় শেখ হাসিনা প্রতিদিন আন্তর্জাতিক মিডিয়াকে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন। দেন কে বঙ্গবন্ধুর মেয়ে তো আজকে যারা কথাবার্তা বলেন ১৯৭১ সালের ২৫শে মার্চ যখন বঙ্গবন্ধুকে নিয়ে গেল, আমরা যখন জানতে পারলাম ২৮-২৯ মার্চ, আমরা কিন্তু আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি বঙ্গবন্ধুকে আবার ফেরত পাবো। কারণ আমি জানি বঙ্গবন্ধুকে এবং এত তাড়াতাড়ি আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে সেটাও ভাবিনি। ৯ মাসে শেষ হয়ে ভাবিনি। এবং আমরা জানতাম যে এবং জিয়া রহমান এবং ইয়াহিয়া খান তো তার ভাষণে ১ম দিনে ভাষণে বলেছেন শেখ মুজিব একটি বিশ্বাসঘাতক ট্রেইটর এবং বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যুদণ্ড। এটা পাকিস্তানে আদালত সব দেশের আইনে আছে। আমি ভাবতেও পারিনি, আমরা কেউ ভাবতে পারিনি যে বঙ্গবন্ধু আবার ফেরত আসবেন। কিন্তু আল্লাহর কি ইচ্ছা। এবং আপনি জানেন বঙ্গবন্ধুকে পাকিস্তানি কারাগারে কিভাবে কারা বাঁচিয়েছে এবং কিভাবে এই যে আইনটা ঠিক এটা যদি আর ৩-৪ দিন দেরি হইতো তাহলে কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে রায় হয়ে যায়, বঙ্গবন্ধুর বিচার কার্যকরী হয়ে যায়। তো এইভাবে আমার বিশ্বাস শেখ হাসিনা যদি এই দখলদার বাহিনীর কাছে ধরাও থাকতো, আমার বিশ্বাস শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারত না। এই কারণে এই বিগত এই শেখ হাসিনা ১৯৮১ সালে আসার পরে তো কতবার ২৩ বার তার বিরুদ্ধে চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষ গ্রেনেড হামলার মতো একটা আরজেস গ্রেনেড হামলার মতো। তবু আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন, যেটা নেত্রী প্রায়শই বলেন। আমি নেত্রীকে আপনি যেটা বলেছেন, আমি নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, নেত্রীকে শ্রদ্ধা করি। আমাকে অনারারি কনসাল করে সম্মানিত করেছেন। এটা আমার প্রতি না যতটা আ আ গর্বের, তার থেকে একটা জিনিস প্রমাণিত যে শেখ হাসিনা আ টাকা-পয়সা দিয়ে কিংবা ব্যক্তিগত পরিচয় দিয়ে কিংবা অন্য কোনোভাবে নেতা কর্মীদের মূল্যায়ন করেন না। নেত্রী মূল্যায়ন করেন তার কাজের অবদানের জন্য। আমার আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। আমি কাউকে কখনো বলিনি। কিন্তু আমাকে উনারা কোনো পয়সা ছাড়া, তদবির ছাড়া, কোনো কিছু ছাড়া আমাকে এই পদে দিয়ে সম্মানিত করেছেন। যদিও আমি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হইনি, কিন্তু এটা সম্মান। আল্লাহ তাআলা ওই বলছি, আল্লাহ তাআলা শেখ হাসিনা আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ উনার শেখ হাসিনার মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন। তাই
এই যে আমি ওনার জন্য সবসময় দোয়া করি এবং উনি যে মানুষের জন্য আমি আপনাদেরকে আরেকটা কথা শুধু অপ্রাসঙ্গিক না, আপনাদের সৈয়দ মহসিন আলী ভাই আপনার সিলেটের, উনাকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে এবং উনি আমার বাসায় উনার ওয়াইফ সব নিয়ে এসেছিলেন। অনেক কথাবার্তা হয়েছে। উনাকে আমি জানি উনি নিজের পয়সা খরচ করে রাজনীতি করেছেন। মানুষ তো রাজনীতি করে পয়সা কামায়। উনার পিতা এত বড়লোক ছিল আপনি জানেন কিনা? উনার কলকাতাতে উনাদের পোলো গ্রাউন্ড ছিল। মানে উনার এলাকার মানুষের কাছে এত জনপ্রিয়, উনি যখন আসলেন অকল্যান্ডে, সিলেটের দলমত নির্বিশেষে সবাই উনাকে সম্মান শ্রদ্ধা জানিয়েছে। এবং সেই মহসিন সাহেবকেও কিন্তু নেত্রী আপনাদের সিলেটের আরো নেতা ছিল, তাদের আগে উনি মন্ত্রী বানিয়েছেন। এই নেত্রীর এই গুণগুলি আমার কাছে বঙ্গবন্ধুর মেয়ে হিসাবে না, মানুষ হিসাবে ওনাকে আমি সবসময় শ্রদ্ধা করি। দোষে গুণী মেলা মানুষের অনেক জিনিস, আপনার লেখা এত সুন্দর, আপনার মানে উপস্থাপনা এত সুন্দর, কিন্তু আপনার অন্যান্য টিভি উপস্থাপকের মতো আপনার কথার মধ্যে এত মিষ্টি নাই। তবুও এটাই, তারপরও আপনার ইউটিউবে আপনার যে জনপ্রিয়তা আছে, এই জিনিসগুলি এখন আপনার সার্বিক মূল্যায়নের ফজলুল ভাই হিসাবে টক শো গিয়ে আপনার এগুলিতে কোনো মানে উদ্ভট কথা থাকে না, যৌক্তিক তথ্যভিত্তিক কথা থাকে। তার জন্যই আপনাকে মানুষ আপনার টিভি চ্যানেলকে সবাই দেখে সবাইকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে। আপনি জানেন কিনা আপনার টিভি চ্যানেল আরেকটা বিষয় আলাপ করি। ধরেন এই গভর্নমেন্ট যে ঐতিহাসিক অপরাধ যেটা কোনোদিন ক্ষমা পাবে না, যেটা ৩২ নম্বরটা ধ্বংস করেছে, ৩২ বাড়িটা এই ক্ষমা কোনোদিন কোথাও থেকে পাবে না সে। এবং শেখ হাসিনাকে তো সে পাবে না, শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি ঘোষণা, এইটা তাকে কিন্তু পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে যাচ্ছে। কিন্তু অবশ্যই সারা পৃথিবীতে আওয়ামী লীগের নেতা কর্মী, কোথাও সব জায়গায় আছে, কোথাও শান্তি পাবে না। বাড়ি ভাই, আমার ইউনিভার্সিটি জীবনে অনেক বন্ধু বান্ধব, আমার কলেজ জীবনে অনেক বন্ধু বান্ধব যারা আগে কখনো আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ করতো না, তারা কিন্তু 2024-এর পরে কিন্তু শেখ হাসিনার পক্ষে কথা বলে। আমি অনেককে দেখতে পারবো। ঠিক আপনি বলবেন এই ঘটনা অবশ্যই তাদের প্রথম আরো ত্বরান্বিত করবে। রায় তো বাস্তবায়ন করতে পারবে না, এই রায় দিয়ে যেমন 32 নম্বর বঙ্গবন্ধু বাড়ি ভেঙে যেমন এই সরকার, আপনি দেখেন বাংলাদেশে তো এই ধরনের তত্ত্বাবধায়ক সরকার আরো অনেক সরকার এসেছিল, 3 মাস থেকে 2 বছর মতো ছিল। কোন সরকার এত কম সময়ে এত অজনপ্রিয় হয় নাই, এই সরকার হয়েছে। তার মধ্যে এই 32 নম্বর বাড়ি ভাঙা একটা অন্যতম জিনিস। সরকারের প্রধান যিনি মানুষের কাছে, তিনি একজন লোভী হিসেবে চিহ্নিত হয়েছেন, সবকিছু হয়ে গেছে। সবচেয়ে বড় কর্পোরেট হাউসের মালিক কিন্তু উনি। তারপরে যে ছেলেরা আন্দোলনে আসলো, একটা রাষ্ট্র মেরামতের কথা বললো, এত অল্প সময়ে তাদের টাকা পয়সার লোভগুলা মানুষের কাছে এইভাবে প্রকাশ পেয়ে গেল। মানুষ কিন্তু যেমন ভালোবাসে তেমন মানুষ দেবতা গড়ে, আবার দেবতাকে বিসর্জন দেয়। বাড়ি ভাই, আমি যে ডক্টর ইউনূস সম্বন্ধে 2011-12-তে যখন তার চক্রান্তগুলি ধরা পড়লো, তখন নেত্রী যখন আইনিভাবে ব্যবস্থা নিলেন, ওনার বন্ধু মওদুদ আহমদকে ব্যবস্থা নিলেন, তখন অনেক আমার পরিচিত এবার আওয়ামী লীগের কর্মী সমর্থক বলছে, অনু ভাই কেন নেত্রী এইটা ভালো লোকের বিরুদ্ধে সমস্ত করছেন? আমি বলছি ভাই, আপনারা জানার চেষ্টা করেন। এই শেখ হাসিনা 1996-97 সালে কোনোদিন জেলে নেওয়া হয় নাই। এই লোকটা প্রতিদিন কোর্টে এসে মিডিয়ার সাথে কথা বলেছে, আর তার আমলে কেউ জামিন পায় না, হামলা করা হয়, মুক্তিযোদ্ধা হ্যান্ডকাপ হাতে মারা যাচ্ছে জেলখানার ভিতরে। 1997 সালে তাকে বাংলাদেশ রেলওয়ের ফাইবার অপটিক্স কেবল বিনা পয়সায় ব্যবহার করার জন্য কিন্তু গ্রামীণ টেলিফোন বাংলাদেশে অন্যান্য প্রাইভেট টেলিফোন কোম্পানি থেকে বেশি কাভারেজ পায়। সেই লোকটাকে কেন দিয়েছিল?
শেখ হাসিনা শেখ হাসিনা চাচ্ছিল যে বাংলাদেশের মোবাইল টেলিফোনটা সারা দেশে ছড়িয়ে পড়ুক। সেই লোকটাকে যখন বলল যে আপনার বয়স হয়ে গেছে, আপনি অন্য কাজ করেন, আপনি আপনি বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠা করেন, আপনি আপনি তো আজীবন বাঁচবেন না। আপনি আর সরকার একটা আইন, সেগুলো যে মানল না এবং দেশের বিরুদ্ধে যে চক্রান্ত শুরু করলো। এবং আপনি এইভাবে যখন করলো অনেকেই বিরোধিতা করেছিল এবং বাংলাদেশের ওই যে গত আন্দোলনের সময় কিন্তু কিছু লোক ভেবেছিল, আজ তারা ভুল প্রমাণিত হয়েছে। আজকে তারা না, আপনি একটা চ্যানেল মোস্ট প্রবাবলি কানাডায় কিংবা আমেরিকাতে সাকিব বলে একটা ছেলে বোধহয়, পাতলা মতো ছেলে, যে আওয়ামী লীগ প্রপাগান্ডা করে সবসময়। আ আ বা সেই চ্যানেলেও আমি আমি সেদিন শুনলাম, সে বলছে আমরা শেখ হাসিনার সমালোচনা করি। কিন্তু একটা জিনিস ব্যাপারে শেখ হাসিনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা ডক্টর ইউনূসকে চিনতে ভুল করলেও শেখ হাসিনা ডক্টর ইউনূসকে চিনতে ভুল করেন নাই। উনি এই কালপ্রিটটাকে ঠিকই প্রমাণিত করেছেন। এটা তো আ আপনি বলছেন ডক্টর ইউনূস তো আদালতে অনু ভাই তাকে ক্ষমতা বসিয়ে সবচেয়ে গোমর ফাঁক যে জায়গায় হয়েছে, উনি 3-0 তথ্যটা সারা পৃথিবীতে বলান। তার দেশে এগুলা শূন্য। তার আমলে এখানে দারিদ্র বেড়েছে, তার আমলে এখানে বেকারত্ব বেড়েছে, তার আমলে সমস্ত সমস্ত সূচক নিম্নমুখী। এই ক্ষমতায় না বসলে জানতো না কিন্তু মানুষ। বন্ধু আমি আ আমি তো আমি তথ্য প্রমাণ সহ দিতে পারবো যে সে এ পর্যন্ত কতগুলি মিথ্যাচার করেছে। আর যে সমস্ত অভিযোগগুলি এই যে বিভিন্ন প্রজেক্টে এই কথাগুলো আমি পড়লাম এবং জানার চেষ্টা করলাম। রূপপুর পারমাণবিক প্রকল্পে ব্যয় এবং সময় ২ টাই বাড়িয়েছে। আগে তো দোষ দিত যে আমরা আওয়ামী লীগ গভর্নমেন্টের টাকা পয়সা খাওয়ার জন্য করতো। এরকম প্রতিটা প্রজেক্টে মেট্রো রেল প্রজেক্টে ডাবল খরচ হয়েছে। ভারতীয় ইয়ে কোম্পানিকে বেশি দামে মেট্রো রেল প্রকল্পের দিচ্ছে। কাজ দেওয়া হচ্ছে। তারপর যে ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম আপনি দেখেন, মানে প্রতিটা ক্ষেত্রে আপনি এগুলি তো সত্য চাপা থাকবে না। এবং আরেকটা জিনিস আপনি আপনি জানা আপনি বোধহয় জানেন যে পদ্মা সেতুতে আমরা যে টোল পাইতাম সেই টোলের টাকা কিন্তু আমরা প্রতি ৩ মাস পর আমরা পদ্মা সেতু যেহেতু বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন হয়েছে, বাংলাদেশ পদ্মা সেতু কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার থেকে টাকাটা লোন নিয়েছিল। সেই টাকাটা ৩ মাস পর পরিশোধ করত কিস্তি হিসেবে। এই গত ২৪শে আগস্টের পর থেকে শুনলাম ওই টাকাগুলি ওই কিস্তি শোধ হচ্ছে না। সরকারের অন্যান্য খাতে খরচ হচ্ছে। আমি যেহেতু অনারি কাউন্সিল ছিলাম বিগত ২০২০ সালের পর থেকে কিন্তু করোনার পর থেকে কিন্তু নিউজিল্যান্ডে এবং সারা বিশ্বে বাংলাদেশের কর্মকর্তাদের সফর খুবই রেস্ট্রিক্টেড এবং পারতপক্ষে না, মানে 0 হয়ে গিয়েছিল। আর এই সরকার ক্ষমতা আসার পর আপনি যে দেখেন ওরা যে কিভাবে দেশে টাকা পয়সা খরচ করছে এবং কতভাবে খরচ করছে। তাই এগুলির প্রতিফল একদিন পাবেই। একটা ট্রেন, একটা দ্রুতগামী ট্রেন আপনি যদি ব্রেকও করেন তবুও কিন্তু থামতে তার ১ কিলোমিটার লাগে। আর একটি ট্রেন যদি আপনি আ স নরমাল ওয়েতে চলে সেটা কতদিন? আপনার বাংলাদেশের আমাদের দেশে আত্মীয়স্বজন যারা আছে ওদের সাথে খোঁজখবর, আমি আজকেও আমার গ্রামে অঞ্চলের কথা বলেছি। মানুষের অর্থব্যবস্থা খুবই খারাপ। বিভিন্ন জন কথা বলে সাহায্য চায়। সাহায্য দেওয়ার চেষ্টা করি। তো এভাবে যারা নিম্নবিত্ত মানুষগুলি তো অনেক আগেই তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের মতো মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যারা আছেন তাদের অবস্থাও ভালো না। তাই এই এই মধ্যবিত্ত শ্রেণী যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন দেখবেন এই ইউনুস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের একা আন্দোলন করতে হবে না। সবাই আন্দোলন করতে হবে। একটা জিনিস আপনি দেখেছেন কিনা ৬ মাস আগে যখন আওয়ামী লীগের ঝটিকা মিছিল হতো, তখন কিন্তু মানুষ দাঁড়ায় দেখতো, দূরে চলে যেত। এখন কিন্তু ঝটিকা মিছিল যখন হয়, মানুষ হাততালি দেয়, মানুষ স্লোগান দেয় এবং অনেকে আবার সেই মিছিলে যোগও দেয়। এই যোগ দিয়ে জিনিসগুলো এবং মিছিলের পরে এই ছেলেপেলেকে নিরাপদে বেরিয়ে যেতে বোঝেন। সাহায্য করে। এই যে সেদিন দেখলাম যে একটা বাসে একজন ভদ্রলোক ৬ জনকে কিভাবে বাঁচিয়ে দিয়েছে। মিথ্যা কথা বলে যে আমারে অসুস্থ তাড়াতাড়ি চলেন, আমরা চলে যাই অমুক-টমুক সমস্ত এগুলি বলতো। এগুলি সূরা ফিল যেমন আল্লাহ তাআলা বলেছেন কিভাবে রক্ষা করবেন, ঠিক তেমনি ভাবে অনেককে রক্ষা করছে, রক্ষা করবেন। তারপরও আমাদের কিছু কোরবানি দিতে হবে। আমাদের কিছু জনগণ মারা যাবে। এই স্বাধীনতা যুদ্ধে আমরা ৩০ লক্ষ যারা জীবন দিয়েছেন
আমরা তো স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স ১৩ বছর। আমি ২ বার ধরা পড়েও বেঁচে গেছি। কিন্তু যারা মারা গেছেন তাদের তো স্বাধীনতার প্রতি আমার থেকে বেশি আকর্ষণ, বেশি চাওয়া পাওয়া ছিল। কিন্তু তারা তো এই স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারে নাই। এই স্বাধীন বাংলাদেশে ভাত খেয়ে যেতে পারে নাই। স্বাধীন বাংলাদেশের সবুজ পতাকা সারা বিশ্বে পথ, পথ করে উড়ছে সেটা দেখে যেতে পারে নাই। এই স্বাধীন বাংলাদেশের ক্রিকেট টিম পাকিস্তানকে হারাচ্ছে, যে বাংলাদেশের প্লেয়ার থেকে পাকিস্তান ন্যাশনাল টিমে নেওয়া হতো না। সেই বাঙালিরা পাকিস্তান টিমকে হারিয়ে দিচ্ছে, সেগুলো দেখে যেতে পারে নাই। তাই আমাদেরও এই ২য় রাজাকার নব্য রাজাকার থেকে আমাদের এই দেশকে পুনরায় স্বাধীন করতে আমাদের কিছু জীবন বিসর্জন দিতে হবে, সময় বিসর্জন দিতে হবে। তবে এই সময়টা আমি চাচ্ছি যেন এই জীবনটা যেন যত কম দেওয়া যায় সেইভাবে আমাদের চেষ্টা করতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরে যেমন আমরা আ আ তৎকালীন খুনি মোস্তাক এবং জিয়ার সরকারের কূটনীতি থেকে যেভাবে কম আ আমরা আত্মত্যাগ, কম জান-প্রাণ বলি দিয়ে আমরা যেমন আমরা আমাদেরকে সুরক্ষা করতে পেরেছি। আমরা আমাদের আবার নতুন করে আমরা আ সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পেরেছি। আমরা যেন সেইভাবে আমরা যেন কার্য করতে পারি সেজন্য আপনি যথেষ্ট কাজ করে যাচ্ছেন। আমাদের ১০০ জনের কথা থেকে আপনার একটা ভিডিও ক্লিপ অনেক শক্তি, সাহস যোগাচ্ছে। অনেক